সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রথম ধাপের ১৫০ উপজেলায় মনোনয়ন জমা ১,৮৯১টি, দুটিতে চেয়ারম্যান প্রার্থী একজন। চাঁদপুরে পূবালী ব্যাংক গ্রাহকের ২.৫ কোটি টাকা উধাও, নিখোঁজ শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা, দুদেশকেই সংযত হওয়ার তাগিদ সদস্যদের। প্রথম ধাপের ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে ১,৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানান। এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বাগেরহাট সদর ও মুন্সিগঞ্জ সদরে চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। ভাইস চেয়ারম্যান পদে কক্সবাজার সদর, চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়ায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ আর ৮ মে ভোট গ্রহণ হবে। আগামী ২ মে বসবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই দিন বিকাল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সংসদ সচিবালয় থেকে তথ্য জানানো হয়। গত ৫ মার্চ শেষ হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশন বসার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। আগামী জুনে সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সে কারণে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদ যাত্রার মতোই ফিরতি যাত্রাও স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। দু একটি ট্রেনের ছাদ এবং ইঞ্জিনেও দেখা গেছে ঢাকামুখী যাত্রী। এদিকে ঈদ ও বাংলা নববর্ষের টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার খুলেছে অফিস, আদালত, ব্যাংক। এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়, ফলে সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয় ১০ এপ্রিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে কর্মব্যস্ততা শুরু হয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সব অফিসে। ঈদের পর প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। চাঁদপুরে পূবালী ব্যাংকের গ্রাহকের ২,৫১,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পূবালী ব্যাংক চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আর কোনো গ্রাহকের টাকা আত্মসাৎ হয়েছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে। সোমবার ওই শাখার দায়িত্বরত ব্যবস্থাপক হুমায়ুন কবির জানিয়েছেন, শ্রীকান্ত নন্দীর গ্রামের বাড়ি চাঁদপুরের কোচো উপজেলার ঘাগড়া গ্রামে। অভিযোগ আছে তিনি সপরিবারে দেশের বাইরে চলে গেছেন। চলতি বছরের ১৪ জানুয়ারি তিনি চাঁদপুর নতুন বাজার শাখায় যোগ দেন। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন দুবাইয়ের পথে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আটালান্টার ২টি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি হয় জাহাজে থাকা বাংলাদেশি ২৩ নাবিক। এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। দীর্ঘ আলোচনার পর শনিবার রাতে জলদস্যুরা এমভি আবদুল্লাহকে ছেড়ে দেয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০২২ সালের ১৪ জুন নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম। মামলার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হামলা নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইরান ও ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে সদস্য দেশগুলো। এদিকে ইরানের হামলার জবাব নিয়ে কিছুটা ধীরে চলনীতিতে রয়েছে ইসরায়েল। তেল আবিবের চেয়ে সার্বিক সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে তেহরান। ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূমিতে হামলা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। শনিবার ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সঙ্গে ইরাক ও ইয়েমেন থেকেও হামলার অভিযোগ উঠেছে। ইসরায়েলের দাবি শতকরা ৯৯ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, জর্ডান, ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের ১৭তম। ইরানের নিয়মিত সেনার সংখ্যা ৬,১০,০০০ আর ইসরায়েলের ১,৭০,০০০। তবে রিজার্ভ সেনা ইসরায়েলের বেশি। ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে। অবশ্য ট্যাঙ্ক বেশি ইরানের। দেশটির কাছে ইসরায়েলের চেয়ে ২০,০০০-এর বেশি সাঁজোয়া যানও রয়েছে। ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার। এক্ষেত্রে ইরানের ভরসা নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছে। গত বছরের জুনে ইরান বিশ্বের সামনে হাজির করেছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আছে ক্রুজ মিসাইলও। এর মধ্যে অন্যতম হল KH-55। এটি আকাশ থেকে নিক্ষেপ করা যায় এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এর সীমা প্রায় ৩,০০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নিজস্ব প্রযুক্তির ড্রোনের বড় ভান্ডার রয়েছে তেহরানের। ইসরায়েলের হামলায় এর ব্যবহার হয়েছে। আঞ্চলিক মিত্রদেরও এই প্রযুক্তি সরবরাহ করছে দেশটি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ ও এ সংক্রান্ত প্রযুক্তি রয়েছে। তাই অনেকে বলছেন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইলে ইসরায়েলকে ভালোভাবে হিসাব নিকাশ করতে হবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।